হ্যালো বন্ধুরা, আপনারা যারা আমার আগের পর্বটা শুনেছেন তারা জানেন যে মায়ের চলে যাবার পর ফুপি এসে আমাকে বলেছিলেন, তোর বাবার এখন আর কেউ নেই রিয়া, তুই যদি না পারিস তাহলে এবারই আর ঘর থাকবে কি করে। আমি প্রথমে হেসেছিলাম, ভেবেছিলাম ফুপি মজা করছেন, কিন্তু তিনি চোখে চোখে বলেছিলেন, মজা করছি না, তোর বাবার মতো পুরুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। তুই নিজেও তো ছোটবেলার থেকে বলতিস বাবার মতোই বর চাই। আমি কিছু বলিনি সেদিন, শুধু মাথা নিচু করে রান্নাঘরে চলে গিয়েছিলাম। কিন্তু সেই রাত থেকে আমার ঘুম ভাঙতে শুরু করল। আজ থেকে গল্পটা এগোবে সেই রাত থেকে। রাত তখন 12টা পেরিয়েছে, বাড়িতে বিদ্যুৎ ছিল না, জেনারেটরও বন্ধ, গরমে ঘেমে উঠছিলাম। আমি পাতলা সুতির একটা শাড়ি পরে বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম। আকাশে পূর্ণিমা, চাঁদের আলো এসে পড়ছিল আমার গায়ে, যেন একটা রূপালি চাদর জড়িয়ে দিচ্ছে। হঠাৎ পেছন থেকে একটা গভীর গলা শুনলাম, ঘুম হচ্ছে না? বাবা। তিনি শার্টটা খুলে রেখেছিলেন, শুধু একটা পাজামা পরা। চাঁদের আলোয় তার বুকের চওড়া লাইনগুলো যেন জ্বলছিল। আমি চমকে উঠলাম, কিন্তু মুখ ফিরিয়ে হাসলাম। তোমারও না? তিনি কাছে এলেন, আমার পাশে দাঁড়ালেন। দুজনের মধ্যে দূরত্ব ছিল হাত দুই, কিন্তু মনে হচ্ছিল যেন একদম লাগোয়া। বাতাসে তার গায়ের হালকা সেন্ট মিশে গিয়েছিল আমার শাড়ির আঁচলে। রিয়া, তিনি ধীরে ধীরে বললেন, ফুপি যা বলেছিলেন, তুই কি ভাবিস? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর মাথা নিচু করে বললাম, আমি জানি না বাবা, আমার মনে অনেক প্রশ্ন, কিন্তু একটা কথা সত্যি, আমি সত্যিই ছোটবেলা থেকে তোমার মতোই একজনকে চেয়েছি। তিনি আর কিছু বললেন না, শুধু আমার কাঁধে হাত রাখলেন। সেই হাতের ছোঁয়ায় আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি কাঁপলাম। তিনি বুঝতে পারলেন, হাতটা আরেকটু চেপে ধরলেন। ঠান্ডা লাগছে? তিনি ফিস ফিস করে জিজ্ঞাসা করলেন। আমি মাথা নেড়ে না বললাম, কিন্তু গলা শুকিয়ে গিয়েছিল। তারপর যা হলো সেটা আমি কখনো ভাবিনি। তিনি আমাকে আলতো করে টেনে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিলেন। আমার মুখ তার বুকে ঠেকল। আমি তার হৃদস্পন্দন শুনতে পেলাম, খুব জোরে, যেন আমারটাও একই তালে তাল মিলিয়ে ধুকপুক করছে। আমি চোখ বন্ধ করলাম, কিছু বলতে পারলাম না, শুধু 2 হাতে তার কোমর জড়িয়ে ধরলাম। অনেকক্ষণ, যেন পৃথিবীটা থেমে গেছে। তারপর তিনি আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করলেন, তুই যদি না চাস কখনো বাধ্য হবি না, কিন্তু যদি চাস তাহলে আমি তোর জন্য সারা জীবন অপেক্ষা করব। আমার চোখে জল এলো, কিন্তু হাসি ফুটল ঠোঁটে। আমি মাথা তুলে তার চোখে চোখ রেখে বললাম, আমি চাই। তিনি আমার গালে হাত রাখলেন, আঙুল দিয়ে চোখের জল মুছে দিলেন। তারপর খুব আস্তে, যেন ভয় ভয়, আমার ঠোঁটের নিজের ঠোঁট রাখলেন। প্রথম চুম্বন, এত নরম, এত গভীর, এত পবিত্র যে মনে হলো এই প্রথম আমি সত্যিই বেঁচে আছি। আমরা দুজনেই কাঁপছিলাম। তারপর তিনি আমাকে কোলে তুলে নিলেন। আমি কিছু বললাম না, শুধু তার গলা জড়িয়ে ধরলাম। তিনি আমাকে নিজের ঘরে নিয়ে গেলেন, দরজা বন্ধ করলেন। জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ছিল বিছানায়। সেই রাতে আমরা কেউ কিছু বলিনি, শুধু একে অপরকে জড়িয়ে ধরেছিলাম। তার হাত আমার পিছে আস্তে আস্তে ঘুরছিল। আমার শাড়ির আঁচল একসময় নেমে গেল। আমি লজ্জায় চোখ বন্ধ করলাম। তিনি আমার কোপালে, চোখে, গালে, ঘাড়ে একের পর এক চুম্বন এঁকে দিতে লাগলেন। প্রতিটি চুম্বনে আমার শরীরে একটা অদ্ভুত ঝড় বইছিল। আমি জানি না কতক্ষণ কেটেছিল, শুধু মনে আছে একসময় আমি তার বুকে মুখ গুজে কাঁদছিলাম, সুখের কান্না, আর তিনি আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছিলেন। তারপর ঘুম এলো, দুজনেরই, একে অপরকে জড়িয়ে। সকালে যখন ঘুম ভাঙল তখন তিনি আমার দিকে তাকিয়ে হাসছিলেন। আমি লজ্জায় মুখ ঢেকে ফেললাম। তিনি হেসে আমাকে জড়িয়ে ধরলেন। ভয় পাচ্ছিস? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তিনি আমার কানে ফিসফিস করে বললেন, ভয় পাস না, এখন থেকে তুই আমার সব আর আমি তোর। কেউ কখনো বুঝতে পারবে না, এটা শুধু আমাদের দুজনের। কিন্তু বন্ধুরা, সেই সকালে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। বাবার ড্রয়ারে একটা পুরনো ছবি পড়েছিল। মায়ের সঙ্গে তার বিয়ের ছবি নয়, অন্য একজন মহিলার সঙ্গে।
মহিলার মুখ আমার মতোই, একদম হুবহু। আর ছবির পেছনে লেখা ছিল একটা তারিখ, আমার জন্মের 6 মাস আগের তারিখ। আমি হাত কাঁপতে কাঁপতে ছবিটা তুলে নিলাম। বাবা তখন বাথরুমে। আমি ছবিটা দেখছি আর ভাবছি, এটা কি শুধু আমাদের দুজনের রহস্য থাকবে, নাকি এর পেছনে আরও গভীর কিছু লুকিয়ে আছে? আমার হৃদয়টা ধক করে উঠল। বন্ধুরা, এখানেই আজকের চ্যাপ্টার শেষ। পরের চ্যাপ্টারে জানতে পারবে সেই ছবিটা কার আর কেন বাবা এত বছর লুকিয়ে রেখেছিলেন, আর আমাদের এই নতুন সম্পর্কের মধ্যে আরও কতগুলো গোপন স্তর আছে। সেই সকালে যখন বাবা ড্রয়ার থেকে সেই পুরনো ছবিটা হাতে নিয়ে আমার বুকটা কেঁপে উঠেছিল। মহিলাটির মুখ আমার মতো, কিন্তু আমার জন্মের 6 মাস আগের ছবি। আমি তখনও লজ্জার ভালোবাসায় ডুবে আছি, আর হঠাৎই রহস্য। আজ গল্পটা এগোবে সেই দিন দুপুর থেকে। ছবিটা আমি তাড়াতাড়ি আবার ড্রয়ারে রেখে দিয়েছিলাম। বাবা বাথরুম থেকে বেরোতেই আমি হাসি মুখে বললাম, চলো দুজনে রান্না করি, অনেকদিন তোমার হাতের মাধুনি খাইনি। তিনি হেসে আমার কপালে একটা চুমু খেয়ে বললেন, আজ তোর জন্য যা ইচ্ছে রান্না করব। কিন্তু আমার মনের মধ্যে ঝড় চলছে। দুপুরে খাওয়ার পর তিনি অফিসে চলে গেলেন। আমি একা ঘরে। সোজা গিয়ে ড্রয়ার খুললাম, ছবিটা তুলে নিলাম। পেছনে আরও একটা লেখা দেখলাম, খুব হালকা পেন্সিলে, রিয়া, আমার প্রথম ফুল, 1997। আমার জন্ম 1998 সালের মার্চ মাসে। তাহলে এই রিয়া কে? হঠাৎ আমার পায়ে কাপড়ল। আমি ছবিটা হাতে নিয়ে মায়ের আলমারির দিকে দিলাম। মায়ের জিনিসপত্র এখনও ঠিকঠাক রেখেছি। একটা পুরনো লালবাম বের করলাম। পাতা উল্টাতে উল্টাতে একটা ছবিতে চোখ আটকে গেল। বাবা আর সেই একই মহিলা, কিন্তু এবার মহিলার পেটে হাত, স্পষ্ট গর্ভবতী। ছবির নিচে লেখা, আমাদের প্রথম সন্তান আসছে, নভেম্বর 1997। আমি বসে পড়লাম মেঝেতে। আমার মাথা ঘুরছে। সন্ধ্যায় বাবা ফিরলেন। আমি তাকে কিচ্ছু বলিনি, শুধু জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। তিনি ভাবলেন আমি মায়ের জন্য কাঁদছি। আমাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিলেন, আলতো করে আমার চুলে বিলি কেটে দিতে লাগলেন। কি হয়েছে আমার রিয়া? আমি চুপ করে রইলাম, শুধু তার বুকে মুখ গুজে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। রাত বাড়ল, আবার বিদ্যুৎ চলে গেল, বাইরে ঝিঝির শব্দ। আমরা দুজনে একই বিছানায়। তিনি আমার পিঠে হাত বুলিয়ে দিচ্ছিলেন। আমি হঠাৎ ফিসফিস করে জিজ্ঞেস করলাম, বাবা, তোমার জীবনে আমার আগে আর কেউ ছিল? তিনি একটু চুপ করে রইলেন, তারপর খুব আস্তে বললেন, ছিল, কিন্তু সে আর নেই। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, শুধু তার ঘাড়ে মুখ গুজে চিমু খেলাম। তিনি আমার কোমর জড়িয়ে ধরলেন। সেই রাতে আমরা আবার এক হয়ে গেলাম, কিন্তু এবার আমার মনে অন্য একটা আগুন জ্বলছিল, জানার আগুন। পরের দিন সকালে বাবা আমাকে একটা চিঠি দিলেন, খামের ওপর লেখা, আমার দ্বিতীয় রিয়ার জন্য, যদি কখনো আমি না থাকি। আমি চিঠি খুলিনি, ভয় লাগছে। আর এই চিঠির ভেতর কি আছে সেটা জানতে গেলে আপনাদের অপেক্ষা করতে হবে 3য় চ্যাপ্টারের জন্য, কারণ এই চিঠির মধ্যে লুকিয়ে আছে আরও বড় একটা রহস্য, যেটা আমাদের এই নিষিদ্ধ ভালোবাসাকে আরও গভীর, আরও জটিল করে তুলবে। আগের পর্বে ছেলেছিলাম সেই সকালে, যখন বাবা আমার হাতে একটা সাদা খাম ধরিয়ে দিয়েছিলেন। খামের ওপর লেখা, আমার দ্বিতীয় রিয়ার জন্য, যদি কখনো আমি না থাকি। আমি সারাদিন সেটা খুলিনি, হাত কাঁপছিল। আজ গল্পটা এগোবে সেই রাত থেকে। রাত 11টা, বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে, জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে। আমরা দুজনে একই কম্বলে। বাবা আমার পিঠে আঙুল দিয়ে ধীরে ধীরে লিখছিলেন আমার নাম, রি ই আ। প্রতিটি অক্ষর যেন আমার শরীরে আগুনের ছোঁয়া দিয়ে যাচ্ছে। আমি তার বুকে মুখ রেখে ফিসফিস করে বললাম, চিঠিটা খুলব? তিনি একটু চুপ করে রইলেন, তারপর আমার কপালে চুমু খেয়ে বললেন, খোল, কিন্তু তারপর যা শুনবি, আমাকে ছেড়ে যাবি না, প্রমিস? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। খাম খুললাম। ভিতরে 3টে জিনিস। 1, একটা হলুদ হয়ে যাওয়া চিঠি। 2, একটা ছোট্ট সোনার লকেট, যার ভেতরে 2টো ছবি, একটা আমার শৈশবের, আরেকটা অচেনা একটা মেয়ের, আমারই বয়সী। আর 3, একটা কাগজে লেখা বাবার হাতের লেখায়। প্রথমে লকেটটা খুললাম। অচেনা মেয়েটির মুখ দেখে আমার বুকটা ধোক করে উঠল। সে আমার থেকে একদম আলাদা নয়, শুধু চোখ দুটো একটু বড় আর ঠোঁটে অন্যরকম হাসি।
তারপর চিঠিটা পড়তে শুরু করলাম। প্রিয় রিয়া, আমার দ্বিতীয় ফুল, যদি তুই এই চিঠি পড়িস তাহলে বোধহয় আমি আর নেই। ১৯৯৭ সালে আমি প্রথম রিয়াকে হারিয়েছিলাম, তারপর তোকে পেয়েছিলাম, কিন্তু আমি তোকে পুরো সত্যি কখনো বলিনি। তোর মা, যাকে তুই মা বলে ডাকিস, সে আসলে তোর জন্মদাত্রী মা নয়, সে আমার দ্বিতীয় বিয়ে। তোর আসল মা ছিলেন প্রথম রিয়া, কিন্তু তিনি মারা যাবার পর আমি আর বাঁচতে পারছিলাম না। তাই ১৯৯৯ সালে আমি আবার বিয়ে করি। তোর মা, যাকে তুই মা বলে ডাকিস, সে আমাকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু সে জানত আমার হৃদয় প্রথম রিয়া আজও বেঁচে আছে। কিন্তু একটা কথা আমি কখনো কাউকে বলিনি। প্রথম রিয়ার সঙ্গে আমার দুটো সন্তান হয়েছিল, যমজ, একজন তুই, আরেকজন রিহানা। ডাক্তাররা বলেছিলেন প্রথম রিয়া একটাই বাঁচাতে পারবেন, তাই তারা রিহানাকে বাঁচিয়েছিলেন। আর তোকে আমি নিজে হাতে বড় করেছি। রিহানাকে আমি দূরে পাঠিয়ে দিয়েছিলাম আমার বোনের কাছে, কারণ দুজনকে একসঙ্গে দেখলে আমার বুক ফেটে যেত। দুজনের মুখই প্রথম রিয়ার মতো। রিহানা আজও জানে না যে তার বাবা বেঁচে আছে, আর তুই জানিস না যে তোর একটা যমজ বোন আছে। লকেটের ভিতরে তার ছবি। যদি আমি না থাকি, তুই একবার তাকে খুঁজে নিস। সে থাকে দার্জিলিংয়ে, সেন্ট জোসেফস কনভেন্টের পেছনে একটা পুরনো বাড়িতে। আর শেষ কথা, যে ভালোবাসা আমরা দুজনে এখন ভাগ করে নিচ্ছি, সেটা যেন কখনো পাপ মনে না করিস, কারণ তুই আমার রক্ত, আমার শ্বাস, আমার প্রথম রিয়ার শেষ স্মৃতি। তোকে আমি কখনো মেয়ের থেকে বেশি ভালোবেসেছি, সেটা আমি স্বীকার করি। তুই যদি আমাকে ক্ষমা করতে না পারিস, তবুও আমি তোর পায়ে হাত দিয়ে বলবো, আমি শুধু তোকে বাঁচিয়ে রাখার জন্যই এতদিন বেঁচেছিলাম। তোর বাবা, অরিঞ্জিত। চিঠি পড়তে পড়তে আমার হাত থেকে কাগজটা পড়ে গেল। আমি কাঁদছিলাম না, শুধু ফ্যালফ্যাল করে বাবার দিকে তাকিয়েছিলাম। তিনি আমাকে জড়িয়ে ধরলেন। ভয় পাচ্ছিস? আমি মাথা নেড়ে না বললাম। তারপর তার ঠোঁটে নিজের ঠোঁট চেটে ধরলাম, এত জোরে যে তার ঠোঁটে আমার দাঁতের দাগ পড়ে গেল। সেই রাতে আমরা আর কথা বলিনি, শুধু একে অপরকে আঁকড়ে ধরেছিলাম। বৃষ্টির শব্দের সঙ্গে আমাদের শ্বাসের শব্দ মিশে গিয়েছিল। আমি তার বুকে মুখ গুজে ফিসফিস করে বললাম, তুমি আমার বাবা, আমার প্রেমিক, আমার সব, আর আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তিনি আমার কোমর আরও শক্ত করে ধরলেন। আমাদের শরীর একে অপরের সঙ্গে এমনভাবে মিশে গেল যেন আর কোনো সীমারেখা রইল না। পরের দিন সকালে আমি লকেটটা গলায় পরলাম। বাবা আমার গলায় হাত দিয়ে বললেন, যাবি তাকে খুঁজতে? আমি হাসলাম, একদিন যাব, কিন্তু তার আগে আমি তোমাকে আরও কাছে চাই। তিনি আমাকে কোলে তুলে নিলেন। আমরা আবার সেই ঘরে, সেই বিছানায়, কিন্তু এবার আমার মনে কোনো দ্বিধা নেই, শুধু একটা আগুন। কিন্তু বন্ধুরা, সেই দিন সন্ধেবেলা যখন আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, তখন আমার ফোনটা বেজে উঠল। অচেনা নাম্বার। ধরতেই ওপাশ থেকে একটা মেয়েলি গলা, রিয়া, আমি রিহানা, আমি জানি তুই আমার বোন। আর আমিও বাবাকে খুঁজছি, কিন্তু আমি শুনেছি তুই আর বাবা একসঙ্গে। লাইন কেটে গেল। আমার হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গেল। বন্ধুরা, এইখানেই আজ থামছি। পরের চ্যাপ্টারে জানতে পারবে রিহানা কিভাবে জানল, সে কি আমাদের এই সম্পর্ক মেনে নেবে, নাকি এই ভালোবাসার মাঝে আরেকটা ঝড় আসছে। আজ গল্পটা শেষ হবে, কিন্তু শেষ মানে বিচ্ছেদ নয়, শেষ মানে একটা নতুন শুরু। সেই সন্ধ্যা থেকে শুরু করি। ফোনটা মেঝেতে পড়েছিল, স্ক্রিনে নম্বরটা জ্বলছিল, দার্জিলিংয়ের কোড। আমার হাত পা ঠান্ডা। বাবা পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরলেন। কে ফোন করেছিল? আমি কাপা গলায় বললাম, রিহানা। সে জানে, সব জানে। বাবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি আমার কাঁধ শক্ত করে ধরলেন। কি বলল? বলল, তুই আর বাবা একসঙ্গে। আমি বাক্যটা শেষ করতে পারলাম না। রাত 12টায় দরজায় বেল বাজল। আমরা দুজনেই চমকে উঠলাম।
বাইরে ঝমঝমে বৃষ্টি। কে আসবে এই সময়? বাবা দরজা খুলতেই একটা চেনা অচেনা মুখ, ভিজে শাড়ি জড়ানো, চোখে কাজল ধেবড়ে গেছে, কিন্তু মুখটা আমার আয়নার মতো। রিহানা। সে এক মুহূর্ত আমার দিকে তাকালো, তারপর বাবার দিকে। চোখ দিয়ে জল পড়ছে। বাবা। শুধু এইটুকু বলেই সে ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরল। বাবা কাঁদছিলেন, আমি পাথরের মতো দাঁড়িয়ে। তারপর রিহানা আমার দিকে এগিয়ে এলো। আমি পিছিয়ে যাচ্ছিলাম। সে আমার হাত ধরল। ভয় পাস না, আমি তোকে ঘৃণা করতে আসিনি, আমি শুধু বুঝতে এসেছি। আমরা তিনজনে বসলাম লিভিং রুমে। বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। রিহানা ধীরে ধীরে বলতে শুরু করল। ফুপি আমাকে সব বলেছিলেন, কিভাবে বাবা আমাকে দূরে পাঠিয়েছিলেন, কিভাবে তুই বড় হয়েছিস বাবার কোলে, আর কিভাবে গত কয়েক মাসে তোদের মধ্যে যা হচ্ছে। আমার মাথা নিচু করেছিলাম, লজ্জায়, ভয়ে। রিহানা হঠাৎ হাসল। আমি যখন প্রথম শুনি, আমার বুক জ্বলে গিয়েছিল, কিন্তু তারপর ভাবলাম, আমি কে যে বিচার করব? আমি তো বাবাকে কখনো বাবা বলে ডাকতে পারিনি। তুই পেরেছিস, তুই তার শূন্যতা পূর্ণ করেছিস। আর আমি কি? আমি শুধু দূর থেকে দেখেছি। বাবা কাঁদছিলেন। রিহানা তার কোলে মাথা রাখল। আমি ওদের দুজনকে জড়িয়ে ধরলাম। তিনজনের কান্না মিশে গেল। রাত গভীর হল, বৃষ্টি থেমে গেছে। আমরা তিনজনে একই ঘরে, একই বিছানায়। রিহানা আমার পাশে শুয়ে ফিসফিস করে বলল, আমি তোদের কাছে থাকব, কিন্তু বাইরের পৃথিবী কখনো জানবে না। আমি হব তোদের ছায়া, আর তোরা থাকবি আমার আলো। বাবা আমাদের দুজনকে দুহাতে জড়িয়ে ধরলেন। আমি আর রিহানা দুজনেই তার বুকে মুখ রাখলাম। দুটো একই রক্তের হৃদয় একই তালে ধুকপুক করছে। রাত আরও গভীর হল। ঘরের আলো নিভিয়ে দেওয়া হল। শুধু জানালা দিয়ে চাঁদের আলো আসছে। রিহানা আমার হাত শক্ত করে ধরল। আমি বাবার বুকে মাথা রাখলাম। বাবার হাত আমাদের দুজনের পিঠে ঘুরছে, আস্তে, ভালোবাসায়। কেউ কিচ্ছু বলছি না, শুধু শ্বাসের শ্বাস মিলে যাচ্ছে। আমি অনুভব করলাম রিহানার ঠোঁট আমার কাঁধে আলতো ছুঁয়ে গেল, যেন ভাই বোনের আদর। কিন্তু তার মধ্যে আরও কিছু ছিল, একটা নিষিদ্ধ কৌতূহল। আমি চোখ বন্ধ করলাম। বাবার হাত আমার কোমরে নেমে এলো, রিহানার হাত আমার হাতের উপর। কখন যে আমরা তিনজনে এমনভাবে জড়িয়ে গেলাম যে আর কে কার, কে বাবা, কে মেয়ে, কে বোন, সব গুলিয়ে গেল আমি জানি না। শুধু জানি সেই রাতে আমাদের তিনজনের শরীর আর হৃদয় একটা অদ্ভুত শান্তিতে ডুবে গেছিল। কোনো তাড়াহুড়ো ছিল না, কোনো পাপবোধ ছিল না, শুধু ছিল অপার ভালোবাসা আর একে অপরকে পাওয়ার আনন্দ। ভোরের আলো ফুটতেই রিহানা আমার কানে ফিসফিস করে বলল, আমি তোদের কাছে থাকব, কিন্তু বাইরের পৃথিবী কখনো জানবে না। আমি হব তোদের ছায়া, আর তোরা থাকবি আমার আলো। বাবা আমাদের দুজনের কপালে চুমু খেলেন। আমার দুটো রিয়া, আমার দুটো ফুল, আমি আর কখনো কাউকে হারাতে দেব না। তারপর থেকে আমরা তিনজনে একসঙ্গে থাকি। বাইরে আমি আর রিহানা বোন, বাড়ির ভেতরে আমরা তিনজন একটা গোপন সংসার। কেউ কিছু বোঝে না, কিন্তু যখন দরজা বন্ধ হয় তখন আর কোনো নিয়ম থাকে না, শুধু থাকে ভালোবাসা, গভীর, নিষিদ্ধ, কিন্তু আমাদের নিজেদের। কখনো রাতে আমি আর বাবা একসঙ্গে, কখনো রিহানা আর বাবা, কখনো তিনজনে মিলে। আমাদের মধ্যে কোনো ঈর্ষা নেই, কোনো দূরত্ব নেই। আমরা একে অপরের শূন্যটা পূর্ণ করি, যেভাবে প্রকৃতি চায়। আজ অনেক বছর পরে এই গল্পটা বলছি। আমাদের বাড়িতে এখনও সেই লাল শাড়িটা আছে, সেই লকেটটা আমি আর রিহানা দুজনেই গলায় পরি। আর বাবা, তিনি এখনও আমাদের দুজনকে একইভাবে ভালোবাসেন, যেন আমরা দুজনেই তার প্রথম রিয়া। বন্ধুরা, এই ছিল আমাদের গল্প। ভালোবাসার কোনো সীমা নেই, কোনো নিয়ম নেই। যদি দুটো বা তিনটের হৃদয় একসাথে ধুকপুক করে, তাহলে সেটাই সবচেয়ে পবিত্র। আজ এখানেই শেষ। তোমরা যদি আমাদের এই ভালোবাসাকে মেনে নিতে পারো, তাহলে একটা হার্ট দিয়ে যেও। আর যদি না পারো, তাহলে চুপ করে চলে যেও,
কারণ এই গল্প শুধু আমাদের 3 জনের। আর কখনো কাউকে বলবো না আবার। ভালোবাসা নিয়ে বিদায়। তোমাদের রিয়া আর রিহানা।